আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব প্রথম ক্লাসে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। তো ফার্স্ট অফ অল আমরা ওয়েব ডিজাইন বলতে কি বুঝি? মানে একটা ওয়েবসাইটের ডিজাইন, এখানে টেক্সট থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে, ভিডিও এটসেট্রা, এগুলোই থাকবে একটা ওয়েবসাইটে। আর এইচটিএমএল এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা দ্বারা ওয়েবসাইট বিল্ড করা হয়। মূলত আমাদের প্রোগ্রামারের ভাষায় এইচটিএমএল হচ্ছে ফ্রন্ট এন্ড, মানে আমরা সামনে যেগুলো দেখি একটা ওয়েবসাইট ওপেন করলে, মানে সামনে যেগুলো প্রদর্শিত হয় সেগুলো বিল্ড করার জন্য এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তো এইচএসসি লেভেলে আপাতত এইচটিএমএল এবং আদার্স ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা ভেতরে দেখি। আর আমি ব্যবহার করতেছি হচ্ছে এটা মাহবুবুর রহমান সিস্টেক পাবলিকেশন এনার বইটি। তো আমার বইয়ের সাথে নাও মিল থাকতে পারে, বাট কনসেপ্টগুলো একই। আমি একদম ভেঙে ভেঙে পড়াবো, আবার এতটাও ভেঙে পড়াবো না যাতে আমার মেন মেন টপিক পড়াতে কষ্ট হয় বা সময় বেশি লাগে এমন কিছু। আর সামনের দিকে তো অত গুরুত্বপূর্ণ কিছুও নাই, জাস্ট রিডিং টাইপের কিছু আছে। আর মানে এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। তারপর এখানে হচ্ছে কম্পেয়ার বা কম্পারিজন টাইপের কিছু একটা কোশ্চেন আসতে পারে, লাইক সৃজনশীলে নাম্বারে যেমন সংজ্ঞা চায়, সংজ্ঞা 2 নাম্বারে অনুধাবনমূলক প্রশ্ন, এরকম। তো প্রথমে আমরা আজকে আলোচনা করব এই যে 1 নম্বর ওয়েব ডিজাইনের ধারণা, এবং একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আছে তোমাদের, সেটা হচ্ছে ওয়েট হ্যাঁ, এই যে কাঠামোগুলো, এই যে ওয়েব ডিজাইনের কাঠামো, ওয়েবসাইটের কাঠামো, এটা হচ্ছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা এইচএসসি টেস্ট এক্সাম বা এই চ্যাপ্টার রিলেটেড যেগুলো এক্সাম থাকবে, এই কাঠামো থেকে প্রশ্ন আসেই। স্কুল, সরি, কলেজ বা হচ্ছে কি বলে এইচএসসি বা অ্যাডমিশন, যাই হোক, এখান থেকে প্রশ্ন আসে কাঠামো। তো শুরু থেকে শুরু করি। ফার্স্টে হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা, কনসেপ্ট অফ ওয়েব পেজ ডিজাইন, মানে ওয়েব পেজের ডিজাইন। মানে একটা ওয়েবসাইটে যখন আমি প্রবেশ করব, তখন আমার ওখানে কি থাকে, একটা ওয়েব পেজ থাকে। তো সেই ওয়েব পেজের হচ্ছে ডিজাইন। তো এখানে সংজ্ঞা দেওয়া আছে, আমি একটু মার্ক করে দিই। একটা সরি, এই যে একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে ওয়েব পেজ বলা হয়। মানে একটা ওয়েবসাইটে ঢুকলে সেখানে একটা ওয়েব পেজ থাকবে, স্বতন্ত্র নিজস্ব ওয়েব পেজ থাকবে, সেটাই হচ্ছে ওয়েব পেজ। তো এখানে নেয়ার কথা বলার কিছু নয়, জাস্ট রিডিং করে নেবে, এখান থেকে কোনো এমসিকিউ আসলেও আসতে পারে। দেন এখানে ওয়েবসাইট, ওয়েবসাইট হচ্ছে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টি। মানে একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজ থাকবে। যেমন একটা ওয়েবসাইটে ঢুকলে তুমি সেখানে কি কি থাকতে পারে, হোম পেজ থাকে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রোডাক্টস, সার্ভিস, এফএকিউ অ্যান্ড আদার্স থাকতে পারে। তো ওয়েবসাইটটা হচ্ছে একই ডোমেনের অধীনে একাধিক পেজ, মানে এই যে হোম পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, তারপর প্রোডাক্টস, এগুলো মিলেই হচ্ছে একটা একটা ওয়েবসাইট। তো এখানে আর কি পড়ার আছে, ওয়েবসাইটে প্রথম ঢুকলে যে পেজটি প্রথম প্রদর্শিত হয় সেটা হচ্ছে হোম পেজ। মানে একটা ওয়েবসাইটে তুমি ঢুকলে সেখানে যে পেজটা ফার্স্টে দেখতে পারবে সেটা হোম পেজ। তো আমরা এই রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখি, যেহেতু অনলাইন ক্লাস একটু ভেঙে ভেঙে বুঝি, জিনিসটা একটু সুবিধা হবে। আমার ইউনিভার্সিটির নাম লিখলাম, আচ্ছা এটা লিখলেই আসবে যেহেতু অনেক সার্চ করা হয়। হ্যাঁ, এই একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটে ঢুকলে আমি কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হোম পেজ। হোম পেজের আন্ডারে যে অনেক পেজ আছে, এই যে এগুলো অ্যাবাউট, ইন্টারন্যাশনাল রিসার্চ ক্যাম্পাস, এগুলো আদার্স। তো এগুলো সব কিছু মিলেই হচ্ছে একটা ওয়েবসাইট। এটা মুছে দিই।
তারপর মাইক্রোসফটের ওয়েব সার্ভার মানে আইআইএস, মানে এই সার্ভারের আন্ডারে ওয়েবসাইটগুলো রাখা হয়, মানে নির্দিষ্ট ঠিকানা থাকে এই ওয়েবসাইটের, এই মানে ওয়েব অ্যাড্রেস থাকে বলতে গেলে। এই ওয়েব অ্যাড্রেসকে ইউআরএল বলা হয়। তো সারা বিশ্বে তো হাজার হাজার ওয়েবসাইট তৈরি হচ্ছে, আবার সার্ভারও আলাদা। তো এক একটা দেশের সার্ভারে মানে যে রিলেটেড ওয়েবসাইট তৈরি হয়, তো সেই রিলেটেড সেই দেশের সার্ভারেই মানে কি করা হয়, এটা ইনপুট করা হয় আর কি। হ্যাঁ, একটা এই ওয়েবসাইট খুলতে যা যা লাগে এটা একটু জেনে রাখা প্রয়োজন। প্রথমে একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, ওয়েব পেজগুলো ডিজাইন করতে হবে, ওয়েব পেজ সার্ভারে রাখতে হবে, ওয়েবসাইটটি আরও বেশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনে মানে কি বলে এটা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। আহ, এগুলো শুনতে সহজ লাগলেও এগুলো কাজগুলো কিন্তু অনেক কঠিন। যেমন 2 নম্বরে বলা হয়েছে ওয়েব পেজগুলো ডিজাইন করতে হবে। এগুলো জাস্ট মুখের কথা না, এগুলো কোডিং করে 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 অনেক অনেক কোডিং করা থাকে। ঠিক আছে, তারপর এটা তুমি পড়ে নিবে বাসা থেকে। ওয়েবসাইটের সুবিধা কী কী এগুলো পড়ে নিবে, এগুলো আর পড়ানোর কিছু নাই, জাস্ট এগুলো। আর এই চিত্রতে কী কী দেওয়া আছে, এই যে ওয়েব অ্যাড্রেস, অ্যাড্রেস বার, লিঙ্ক বাটন, তারপর টেক্সট, এগুলো হাবিজাবি। যেমন আমি একটা ওয়েবসাইটে যখন ঢুকছিলাম এইটাতে, এই যে এটা অ্যাড্রেস বার, এটা ইউআরএল, এই যে লিঙ্ক টিঙ্ক করা আছে হাবিজাবি অনেক কিছু। এটা পড়তে পড়তেই বা প্র্যাকটিস করতে করতে শিখে যাবে। এই যে একটা জিনিস, এই দুইটা কনসেপ্ট অনেক ভালোভাবে তোমার ক্লিয়ার হওয়া লাগবে। আইপি অ্যাড্রেস অ্যান্ড ডোমেইন নেম, এই কোশ্চেনটা তোমার ফেস করতেই হবে যে কোনোভাবে। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে হচ্ছে যুক্ত কম্পিউটারের ঠিকানা। মানে একটা কম্পিউটার সেটা ইন্টারনেটের সাথে যুক্ত, সেটার একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, এই ঠিকানাটাই হচ্ছে আইপি অ্যাড্রেস, এটা কম্পিউটারের জন্য। আর ডোমেইন নেম, আইপি অ্যাড্রেসের দিকে খেয়াল করো, এই যে এটা হাইলাইট করে, এই যে হাইলাইট করছি না, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আর এই যে বিজয়.নেট, এটা ডোমেইন নেম। তোমার ডেইলি অনেক 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 ওয়েবসাইট সার্চ করতে হবে, মানে করতে পারো আর কি। যেমন তুমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিবে, সেখানে তোমার ইউনিভার্সিটির ওয়েবসাইট সার্চ করবে, সেখানে তো তুমি আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করতেছো না, তুমি সার্চ করতেছো তো তোমার ইউনিভার্সিটির নাম দিয়ে বা কলেজের নাম দিয়ে, তাই না? তো এইখানে তোমার আইপি অ্যাড্রেস থেকে ডোমেইন নেম মনে রাখা সুবিধা, দেন মনে রাখার সুবিধা বলতে আসলেই সুবিধা। তুমি আইপি অ্যাড্রেস এটা কিভাবে মনে রাখবে, এই যে এই জিনিসটা এটা কিভাবে মনে রাখবে বলো, এটাই একটা কনসেপ্ট, এটা তুমি পড়লে বুঝতে পারবে। আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত হয়, আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর। হ্যাঁ, তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরে কোনো নাম ব্যবহার করা হয়। তো এটাই হচ্ছে ডোমেইন নেম। তো এখান থেকে আর পড়ার কিছু নেই, এইটুকু কনসেপ্ট তুমি রিডিং পড়লে বুঝে যাবে। তো এখানে একটা জিনিস দেখো, এই যে বিজয়.নেট, এখানে প্রথম টুক আর শেষের টুক মানে বিজয় ডটের পরে এবং আগে। তো প্রথমটা টপ লেভেল ডোমেইন বলা হয়, মানে এটা দেখে তুমি সহজেই বুঝতে পারবে। দেন আমার ভার্সিটির নাম ডিআইইউ, তুমি ডিআইইউ দিয়ে বুঝতে পারবে এটা হচ্ছে ইউনিভার্সিটি। তো এখানে ডিআইইউ ডট ইডু যদি দিই তাহলে এটা বুঝতে পারবে এটা হচ্ছে ইউনিভার্সিটি, তুমি শিওর হয়েছো, বাট এটা ইডু মানে এটা ইউনিভার্সিটি। বাট যারা ডিআইইউ চিনে না তারা কিভাবে বোঝাবে? লাস্টে যে ডট ইডু বা ডট বিডি এসব দিয়েই তো চিনাতে হবে যে এটা একটা এডুকেশনাল ওয়েবসাইট। তো এরকম দেখো নিচে অনেক আছে। ডট কম তো এটা সবাই পরিচিত এটার সাথে, গভর্নমেন্ট এটাও পরিচিত, গভর্নমেন্ট মিল যে এটা মিলিটারিদের জন্য। তারপর এডুকেশন ইডিইউ, তারপর নেটওয়ার্ক সার্ভিস জন্য নেট, অর্গানাইজেশনের জন্য এই যে অর্গানাইজেশন ওআরজি, আন্তর্জাতিক সংস্থার জন্য এগুলো। তো এটা মনে রাখবা। এখানে একটা জিনিস দেখো, যদি আমি নেটে নর্মালি ডিআইইউ লিখে সার্চ দিই, এখানে আমি বাংলাদেশে এখানে লোকাল সার্ভার ইউজ করতেছি, তাই ডিআইইউ লিখলে এটাই আসবে, মানে কি বলে ডিআইইউ লিখলে আমার ড্যাফোডিলই আসবে।
তো এটা যদি বাইরের দেশে কেউ সার্চ করে তাহলে ডিআইইউ নামে তো এই যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটাও আসতে পারে, বা আরও অনেক কিছু থাকতে পারে, সেগুলোও আসতে পারে। যে এগুলো র্যাঙ্কের টপ টপ, তো তাই এগুলো আসতেছে। কিন্তু এটা প্রপার ওয়েতে সার্চ করতে হলে কি করতে হবে, diu.edu, diu.edu দিলে তুমি 100% শিওর, বা মানুষের 100% শিওর এটা হচ্ছে এডুকেশনাল ওয়েবসাইট। আর যখন .bd দিবে, কারণ ড্যাফোডিল তো বাংলাদেশেই, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশেই, তো diu.edu.bd তখন যখন সার্চ দিবে তখন সরাসরি এটা সরাসরি চলে আসবে বাংলাদেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো এই যে ডটের পরের ডোমেইনটা, এটা মনে রাখা একটু কি বলে, একটু ইম্পর্টেন্ট। তারপরে কি আসলো, আরও বেশি নির্দিষ্ট করার জন্য ডোমেইন হিসেবে ব্যবহারের জন্য দেশের সংক্ষিপ্ত নাম, এই যে সংক্ষিপ্ত নাম ডট বিডি, যেমন ডট বিডি দিছি না, হয়তো সংক্ষিপ্ত নাম দেওয়া লাগে। তো এগুলো সংক্ষিপ্ত নাম একটু দেখবা কোনগুলো। তারপর আসলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা সম্পর্কে তো জানো, এটা নিয়ে কি বলবো, রিডিং করে নিবা। সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটে মানে অজস্র ওয়েবসাইট সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে বের করা যায়। এখন একটা সার্চ ইঞ্জিন প্রয়োজন, কিন্তু সার্চ ইঞ্জিন ছাড়া তো কোনো ওয়েবসাইট সার্চ করতে পারবে না। এখানে কয়েকটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে, সরি সরি সরি, সার্চ ইঞ্জিনের নাম দেওয়া আছে, গুগল, ইয়াহু, এইগুলা, হ্যান ত্যান। ওপেরাও কিন্তু, ওপেরা কিন্তু ব্রাউজার, সার্চ ইঞ্জিন না, এইগুলো গুলাই ফেলবে না। তো সেই কয়টা মনে রাখলেই হইল, আর দরকার নেই। আচ্ছা, তারপর কি, হ্যাঁ সার্চ ইঞ্জিন গেল। তারপর ওয়েব পেজ ডিজাইন করা, এটা একটু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, কতটুকু আছে দেখে নিই। এই এইচটিএমএল আগ পর্যন্ত পড়াবো আজকে। হ্যাঁ, তো তোমাকে প্রথমে যে কথাটা বলছিলাম, যে ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তো এখানে তোমাদের এইচটিএমএল নিয়ে আলোচনা করা আছে। তো এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হলো মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয় না, মানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। মানে এটা তোমার হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য ব্যবহার করে মেইনলি। তো এটা ছাড়াও অনেক অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যেমন একটা, মানে তোমাদের কনসেপ্টের বাইরেই আসি। একটা ওয়েবসাইট যখন তৈরি করতে হয়, মানে আমরা তৈরি করি, আমরা যারা ইঞ্জিনিয়ারও তৈরি করি, তখন ফার্স্টে ব্যাকএন্ডের জন্য ল্যাঙ্গুয়েজ থাকে। মানে তোমার ফ্রন্ট এন্ড বলতে কি, তুমি ওয়েবসাইট খুলতে যে সামনে দেখো হাবি জাবি অ্যানিমেশন ট্যানিমেশন, তো ব্যাকএন্ডে অনেক কোড থাকে, মানে তুমি যেগুলো দেখতে পারো না, সেগুলো পাইথন ইউজ করে করা হয় বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ। ফ্রন্ট এন্ডের জন্য যেমন এই যে এইচটিএমএল ব্যবহার করা হয়। আরেকটা আছে, ওটা হচ্ছে ইউআই ইউএক্স, মানে এই যে এত সুন্দর সুন্দর তুমি ফেসবুকে ঢুকো বা মেসেঞ্জারে ঢুকো, এত সুন্দর মানে কি বলে, মানে ইউজার ইন্টারফেস, এগুলোর জন্য সিএসএস ব্যবহার করা হয়, জাভা 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 স্ক্রিপ্ট ব্যবহার করা হয়। এই তো এগুলো, এগুলো এখন তোমাদের নাই অতটা, তো এগুলো মনে রাখারও প্রয়োজন নেই। তো মেইন টপিক হচ্ছে ওয়েবসাইটের কাঠামো, এখান থেকে প্রশ্ন আসবে 100%, আমার মনে হয় আসতে পারে। কারণ আমি আমি বলতে পারতেছি না আসবে কি না, আমি তো পড়েই অভ্যাস না, আমি তো ওই ফার্স্ট ক্লাস নিচ্ছি অনলাইনে। তো এখান ইম্পর্টেন্ট টপিক, এটা তোমার জেনে রাখা প্রয়োজন, প্রশ্ন আসলেও আসতে পারে, না আসলেও নাই, এটা তোমার জানা লাগবেই। তো এখানে বলছে কি, ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে, মানে প্রতিটি পেজে বিভিন্ন উপাদান থাকে আর কি। আর ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো সাজানোর লেআউটই হলো ওয়েবসাইটের কাঠামো। তো একটা ওয়েবসাইট ওপেন করলে সেখানে ওয়েব পেজ থাকবে, হোম পেজ, মূলধারার পেজ থাকবে, মেন সেকশন, তারপর হচ্ছে উপধারার পেজ থাকতে পারে। তো এই জিনিসটা একটু তোমার ক্লিয়ার হওয়া লাগবে, যে একটা ওয়েবসাইট ওপেন করলে, যেখানে চিত্র দেওয়া আছে, এখানে ওয়েবসাইট ওপেন করলে সেখানে হচ্ছে মেইন পেজ, মানে সরি হোম পেজ থাকে। এই হোম পেজের আন্ডারে কিছুগুলো মেইন পেজ থাকে। তারপর এই মেইন পেজগুলোর আন্ডারও কিছু সাবসেকশন থাকে আর কি। ধরো এটা হোম পেজ গেল, এটা অ্যাবাউট আস, বেশি কে জানা হয়ে গেছে, আগে দেবো।
একটা হোম পেজ, এই হোম পেজের আন্ডারে আছে হচ্ছে এটা অ্যাবাউট আস, তো আগে থাকে না, ধরো এটা অ্যাবাউট, এই লাস্টটাই অ্যাবাউট আস, ঠিক আছে। তো এই অ্যাবাউট আসের আন্ডারে কিছু সাবসেকশন থাকে, যেমন অ্যাবাউট আসে হ্যান ত্যান হ্যান ত্যান, আমি অত কিছু জানি না, আমি অ্যাবাউট আসে অত কিছু থাকতেও দেখি নাই। তো ধরো অ্যাবাউট আসের আন্ডারে কিছু আছে এগুলো, দেন এই তো এগুলোই। আচ্ছা, এটা তোমাকে আমার ইউনিভার্সিটির ওয়েবসাইট দিয়ে দেখাই। এই যে আমি বারবার করে বলতেছি যে একটা ওয়েবসাইটে ঢুকলে সামনে থাকে হোম পেজ, তারপরে এই যে ধরো অ্যাবাউটে আসলাম, হুম, এইগুলো হচ্ছে কি বলে মেইন পেজগুলো। তারপরে এই যে অ্যাবাউট আসলাম, এই যে সাবসেকশন, এই যে নিচে অ্যাবাউট আস, লিডারশিপ, গভর্নিং বডি, এই অফিস, তারপর তারপরে মানে কি বলে সাবসেকশনেরও সাবসেকশন আছে, এখন তো আধুনিক হয়েছে, অনেক কিছু থাকে আর কি। তো এগুলো, এটা একটু পড়তে হবে তোমার রিডিং। আমি খুবই দুঃখিত, আমি অনলাইনে এভাবে ক্লাস নিয়ে অভ্যস্ত না, আমি অনেক দিন পর ক্লাস নিচ্ছি, একটু তোতলাচ্ছি লিটারালি। তারপরে এই যে তোমার মেইন টপিক চলে এসেছে, ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ। এখানে চারটা নিয়ে আলোচনা করা আছে: হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক, লিনিয়ার, কম্বিনেশন। ফার্স্টে আলোচনা করা হয়েছে, ওয়ান সেকেন্ড, আমি এটা আমার বই থেকে পড়াই, আমার একটু আগের ব্যাকডেটেড বই আর কি, এখানে একটু সুন্দর করে দেওয়া আছে। হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, এর আরেকটা নাম হচ্ছে ট্রি কাঠামো, কারণ এগুলো তুমি একটু খেয়াল করো। কই কই কই, হ্যাঁ, এই যে একটা গাছের মূল ধরো, তারপরে এই যে গুড়ির মুড়ি উঠে শাখা প্রশাখা হয়েছে, আবার শাখা প্রশাখারও শাখা প্রশাখা হয়েছে, তো এগুলো ট্রির মতো না, অনেকটা ট্রির মতো। তো এটাকে কি বলে, ট্রি কাঠামো বলা হয়। আরে হ্যাঁ, তো এই জিনিসটা একটু রিডিং পড়বা তোমাদের বইয়ে, মানে বোর্ড বই, মানে হার্ড কপি যে বইটা আছে সেখানে অনেক ভালো করে দেওয়া আছে এই জিনিসটা, তো এটা পড়লেই বুঝতে পারবা। এখানে মেন জিনিসটা হচ্ছে তোমার উদাহরণটা, তুমি একটা কি বলে ফেসবুকের কথা চিন্তা করো, এটা হচ্ছে অনেক বড় একটা উদাহরণ ট্রি কাঠামোর, মানে হায়ারার্কিক্যালের বড় উদাহরণ হচ্ছে ফেসবুক। তো ফেসবুকের কথা চিন্তা করো, মানে এগুলো কি প্রথমে থাকে হোম পেজ, হোম পেজের পর পেজ ওয়ান টু এরকম থাকে, ওইটার আবার সাব পেজ থাকে। তো এরকম তুমি ফেসবুকের দিক চিন্তা করলে এটা বুঝতে পারবা। আর মেন কথা হচ্ছে তুমি এটা রিডিং করবা, তাহলে বুঝতে পারবে, মানে বোঝানোরও কিছু নাই, জাস্ট কনসেপ্ট, মেন কনসেপ্টটা হচ্ছে এই যে ট্রির মতো, এইটাই। তারপর আসলাম নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক কাঠামোর একটা উদাহরণ হচ্ছে উইকিপিডিয়া। এখানে প্রত্যেকটা পেজ একে অপরের সাথে হচ্ছে লিঙ্ক আপ থাকে, মানে লিঙ্ক করা থাকে, একটা পেজ থেকে যে কোনো একটা পেজে সহজে যাওয়া যায়। যেমন এই যে কই, এই গার্ডেনটা সবাই, পেন নেই, পেন আছে না, হ্যাঁ হ্যাঁ, আমি এইভাবে কখনো ক্লাস নিইনি, সরি পেন নেই। এই যে আচ্ছা, মাউসের দিক খেয়াল করো, এই যে ধরো এটা, এই একটা পেজ আর এই একটা পেজ, এই দুইটা পেজের মধ্যে সহজে হচ্ছে লিঙ্ক করা থাকে। যেমন এখান থেকে এখানে সহজে যেতে পারবো, এখান থেকে এখানে সহজে যেতে পারবো, এখান থেকে এইখানে দিল না কেন, এটা হচ্ছে আমার কথা। এটার চিত্র একটু ভুল আছে, এখান থেকে এখানেও যাওয়া যাবে নাকি দিছে, আচ্ছা বুঝতেছি না। এখানে একে অপরের সাথে লিঙ্ক করা থাকে আর কি, এটা হচ্ছে বলে নেটওয়ার্ক কাঠামো। তোমার চিত্রটা একটু ভুল আছে এই বইয়ে আর কি, তুমি তোমার বোর্ড বইয়ে বা হচ্ছে হার্ড কপির যে কোনো বইয়ে দেখো চিত্রটা, মানে প্রত্যেকটা পেজের সাথে লিঙ্ক করা থাকে, এটার সাথে এই পেজেরও লিঙ্ক আছে আর কি, এখানে ভুল আছে একটু। তারপর আসি হচ্ছে লিনিয়ার কাঠামো, মানে এখানে প্রত্যেকটা পেজ, মানে প্রথম পেজ থেকে প্রতিটি পেজ, প্রত্যেকটা পেজ হচ্ছে একে পরপর সাজানো থাকে আর কি।
আবার পেজগুলো একটির পর আরেকটি এমনভাবে সংযুক্ত থাকে, মানে কি বলবো, এটা ইউটিউবের দিকে চিন্তা করো, মানে হোম পেজ থাকে, শর্টস থাকে, তারপর কি নিউ ভিডিও, ক্রিয়েট নিউ ভিডিও, হ্যান ত্যান এগুলো থাকে আর কি। আবার বইয়েও যখন ওয়েবসাইটে বই পড়ো, সেগুলো ওই লিনিয়ার কাঠামোতেই বানানো আছে। আর এগুলো মানে সহজে পেজ আপডেট মানে আপলোড করা যায় আর কি, দ্রুত ব্রাউজ করা যায়, এগুলো একটা সুবিধা লিনিয়ার কাঠামো। আর লাস্টেরটা হচ্ছে কম্বিনেশন, মানে এগুলো সবগুলো একসাথে জোড়াতালি মারে যে কম্বিনেশন হয়। এটার আরেকটা নামও আছে, সেটা হলো হাইব্রিড হাইব্রিড কাঠামো। এগুলো কিছুটা পড়তে তোমাদের হচ্ছে ওই যে কি বলে ওটা, ট্রি আছে না, মানে সরি, বাস, কি বলে এটা, টপোলজি, টপোলজি, সরি, আমার টপোলজির মতোই কিছুটা, যেমন বাস টপোলজি, ট্রি টপোলজি, এটাও কিছুটা ওইরকম। তো এই দুইটা টপিক আবার গুলায় ফেলো না, কারণ এই দুইটা টপিক থেকে প্রশ্ন ভালোই আসে। তো এটা আমি একটু রিভিস এটা নিয়ে নাকি শুরুতেই করবো, আচ্ছা এটা একটু রিভাইজ করি। তাহলে ওয়েবসাইটের কাঠামো চারটা, এই চারটা কাঠামো মনে রাখবা। হায়ারার্কিক্যাল, এটা লাইক ট্রি এর মতো, একটা মূল থাকে, সেখান থেকে অনেকগুলো শাখা প্রশাখা বের হয়। তারপর নেটওয়ার্ক কাঠামো, এখানে মেন জিনিসটা মনে রাখবা হচ্ছে একটা পেজের সাথে আরেকটা পেজ লিঙ্কড আপ থাকে, মানে সহজেই লিঙ্ক করা যায়। এখানে চিত্রটা ভুল আছে, তাহলে ভুল না থাকলে বোঝানো যেত আর কি। আর লিনিয়ার কাঠামো হচ্ছে একটা পেজের থেকে আরেকটা পেজ পরপর থাকে, মানে মেইন পেজ, তারপর সাব পেজগুলো পরপর থাকে, মানে এটা মানে মেন পেজ থেকে সরাসরি এই পেজে যেতে পারবে না, মেন পেজ থেকে এই পেজে যেতে পারবে না, লাইক বইয়ের মতো আর কি বলতে গেলে। আর কম্বিনেশন কাঠামোর ছবি দেওয়া নাই, এটার ছবি তোমাদের বইয়ে আছে, দেখো, মানে সবগুলো কম্বিনেশন করে যেটা হয় আর কি, ওইটাই। তো এই কাঠামোটা একটু ভালো করে পড়বা, যদি না বোঝো তাহলে বলবা, আবার এটা নিয়ে একটু বোঝাই দেবো না। তারপরে আসলো ইউআরএল, এটা নিয়ে আর জানার কিছু নাই, ইউআরএল মানে তো তোমরা জানো কি, এই যে প্রথম এইটা এইচটিটিপি, এটা প্রোটোকল, তারপর ওয়েব সার্ভারের নাম থাকে, ডিরেক্টরি নাম থাকে, এক্সটেনশন থাকে। আচ্ছা আমি একটা ইয়েতে ঢুকি কিছুতে, সবসময় আমারটাই ঢোকা লাগবে কোনো মানে আছে, কি সার্চ দিছি, ইউটিউবেই যাই, এই যে শুরুতেই আছে, এই যে প্রোটোকল, ডোমেইন google.com, এইটুকু কিন্তু ডোমেইন, এতগুলো, এটা একটু বড় আছে তাই, এটা পরে বুঝবে। এই অনেক এক্সটেনশন এক্সটেনশন মিলাই অনেক বড় হয়েছে, কিন্তু এটা গুগলটা, মানে এই ইউটিউবটা গুগলের মধ্যে সার্চ করছি, তাই ফার্স্টে গুগল শো করছে আর কি। আর এটা কিন্তু ডোমেইন, আমি কিন্তু আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করি নাই। তো এটা গেল ইউআরএল, এটা পড়ে নিবা। ওয়েব সার্ভার, সার্ভারের ডিরেক্টরি, ফোল্ডার নাম, এইচটিএমএল ফাইল, এগুলো পড়ে নিবে। এই যে একটা মেইন টপিক আসছে, এটা হলো এই যে ওয়েবসাইটের প্রকারভেদ, টাইপস অফ ওয়েবসাইট। ওয়েবসাইট হচ্ছে দুই প্রকার, স্ট্যাটিক, ডাইনামিক। এইটা একটু ভালো করে পড়বা, এইটা একটু পার্থক্য আসতেই পারে। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এটা পূর্ব থেকে তৈরি করা ওয়েবসাইট, মানে এই ওয়েবসাইটটা পূর্বে তৈরি করা হয়েছে, এর কোনো আপডেট হবে না, মানে এটা রেডিমেড ওয়েবসাইট বলতে পারো, এটার কোনো আপডেট হবে না। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে এটা বিভিন্ন ভাষা ইউজ করে করা হয়, মানে এইচটিএমএল ব্যতীত, জাভাস্ক্রিপ্ট, হ্যান ত্যান, পিএইচপি, এগুলো দিয়ে এগুলো করা হয়। আবার ডাইনামিক ওয়েবসাইট কিন্তু আবার দুই প্রকার, লোকাল আবার রিমোট। লোকাল ওয়েবসাইট হচ্ছে তোমার পার্সোনাল ওয়েবসাইট, এটা তোমার প্রাইভেট। আর রিমোট ওয়েবসাইট এটা পাবলিক, সবাই ইউজ করতে পারবে রিমোটলি। আর লোকাল ওয়েবসাইট তোমার নিজস্ব নেটওয়ার্কের মধ্যে প্রাইভেট যে ওয়েবসাইট বা ওয়েব পেজ, এটা। আর এখানে মনে রাখবা এই স্ট্যাটিক ওয়েবসাইট
HTML দিয়ে ব্যবহার করা হয় আসলে। আর মেইন জিনিস ওইখানে আরেকটা আছে রিমোট ওয়েব পেজ, মানে দূরবর্তী কোনো কম্পিউটারের ওয়েব পেজ সংযুক্ত করার জন্য এটা রিমোট ওয়েব পেজ। এটা ইউআরএল অনুযায়ী সংযুক্ত করা হয় আর কি। তারপরে মেইন জিনিসটা, এটা একটু ভালো করে পড়বা। এই জিনিসটা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যকার পার্থক্য। এই পার্থক্য থেকে একটা উল্লেখ করে তোমাকে প্রশ্ন আসতে পারে, সেটা বহু নির্বাচনীতেও আসতে পারে, খ নম্বরেও আসতে পারে, ঘ নম্বরেও আসতে পারে, ইভেন ঘ বলতে কি গ ঘয়ের মধ্যে আসতে পারে। তুলনামূলক একটা কি বলে তুলনামূলক প্রশ্ন দিতে পারে আর কি। আমি অনেক বছর ধরে সৃজনশীল দিই না, তো আমার মাথায় নলেজ নেই আর কি ধরনের দিতে পারে। তো সৃজনশীল যখন পড়াবো তখন দেখাই দিব না। দেখো এখানে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য দেওয়া আছে। এটা নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে, আবার ডাইনামিকভাবে পেজ তৈরি হয়। স্ট্যাটিক ওয়েবসাইটে নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে, এটা আগের থেকে ক্রিয়েট করা থাকে আর কি। আবার ডাইনামিক ওয়েবসাইটে পেজ নতুনভাবে আবার তৈরি আপডেট করা যায় আর কি। বলতে গেলে প্রথমে মানে একটা নির্দিষ্ট পেজ ক্রিয়েট করলো, ওটা আবার আপডেট করে অন্যরকম করা যাবে। আবার ওয়েবসাইটের থিম এগুলো নির্দিষ্ট, এটা আবার পরিবর্তন করা যায়। তারপর দ্রুত লোড হয়, এটা এটা সহজে তৈরি করা হয়েছে, তো এটা লোড হইতে মানে খুব তাড়াতাড়ি লোড হয় আর কি। আবার ডাইনামিক কন্টেন্টের জন্য লোড দেরি হয়, এখানে অনেক অ্যানিমেশন থাকতে পারে, টেক্সট থাকতে পারে, ছবি থাকতে পারে। আবার এখানে এই জিনিসটা মনে রাখবে, এটা অনেক নিরাপদ, অনেক এটা কম নিরাপদ, হ্যাক হওয়ার পসিবিলিটি আছে, কারণ এটা তোমার পার্সোনাল জিনিসটা স্ট্যাটিক, তোমার মতো করে তৈরি করা, তুমি ওটা নিয়ন্ত্রণ করবে। নিয়ন্ত্রণ বলতে কি ওটা ওইভাবেই আছে, ওটা কেউ হ্যাকও করবে না, কিছুই করবে না, ওটার আর পরিবর্তন নাই। আর কি আছে, এই যে এটা সরাসরি রান করে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে তৈরি করা হয়। তোমাকে আগেই বলছি এইচটিএমএল হচ্ছে ফ্রন্ট এন্ডের ডিজাইনের জন্য, আর সিএসএস হচ্ছে ইউএক্স মানে ইউজার ইন্টারফেস ডিজাইনের জন্য। তো এই দুইটা দিয়েই তৈরি করা হয় আর কি। আর ডাইনামিক ওয়েবসাইটে অনেক ল্যাঙ্গুয়েজ, এখানে পাইথন মাইথন হাবিজাবি অনেক কিছু ইউজ করা হয় আর কি। এটা ডেভেলপ করা অনেক সহজ, এটা ডেভেলপ করা কঠিন, টেস্ট করা লাগে, ব্যবস্থাপনা মেইনটেনেন্স অনেক কিছু করা লাগে। এইটা যদি পরিবর্তন করা হয় তাহলে এই সার্ভার মানে এই ওয়েবসাইটটা আবার নতুন করে সার্ভারে আপলোড করা লাগে। আবার ডাইনামিকের ক্ষেত্রে এত কিছু করা লাগে না, সার্ভারে আপলোডেডই থাকে, ওখান থেকে পরিবর্তন করা যায়। তো এটা হচ্ছে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য, এটা একটু ভালো করে পড়বা বই দেখে। তারপরে আসলো ওয়েব ব্রাউজার। তোমাকে অনেকক্ষণ আগে পড়িয়েছি হচ্ছে সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনের আন্ডারেই হচ্ছে ওয়েব ব্রাউজার থাকে আর কি। তো গুগলের আন্ডারে যেমন ক্রোম ইউজ করা হয়, আবার এই যে মাইক্রোসফটের জন্য এই যে এই করা টিমটা ইউজ করি। কই গেল, হ্যাঁ এখানেই তো ক্লাস করাচ্ছি, মাইক্রোসফট এডজ। তারপর ফায়ারফক্স আছে, ফায়ারফক্স খুবই জনপ্রিয় ছিল এক সময়, এখন আর নাই, এখনও আমরা ইউজ করি এই যে ফায়ারফক্স। কই গেল, তারপর ওপেরা, তো ওই যে বাটন ফোন ইউজ করা হয়তো, আমরা আমরা ইউজ করছিলাম যখন ফার্স্টে বাটন ফোন কিনছি। ওই ওপেরাতে এত টাইম লাগতো, আর এখন তো সরাসরি ঢুকতে পারি, যেমন এই এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে গুগলে ঢুকি, কোনো লোড নাই, সরাসরি ঢুকে গেছি। কিন্তু ওপেরাতে ঢুকতে অনেক লোড নিত, তুমিও জানো হয়তো। আর এই যে এটা ব্যাকডেটেড একটা ঘোড়ার ডিম দিয়ে থইছে, এটা নিয়ে আর কিছু বলার নেই। রিফ্রেশ বাটন হ্যান ত্যান, অত কিছু জানার দরকার নেই। এখন তোমার ওয়েব ব্রাউজার সম্পর্কে জানতে এই যে আপডেটের জিনিসটাই জানো। ক্রোমের সম্পর্কে দেখুন, যেমন দেখো এখানে সার্চ বার থাকে, এখানেও সার্চ বার আছে, এখানে সার্চ করলে সার্চ যাবে। রিফ্রেশের জন্য অত কিছু দরকার নেই, ডিরেক্ট সার্চ করবে চলে যাবে, ইউটিউব সার্চ করলে চলে যাবে, অত ঝামেলা নেই। আর এটা হচ্ছে অনেক আগেকার, অনেক ব্যাকডেটেড। এই যে অ্যাড্রেস এইচটিটিপি ডাব্লিউডাব্লিউ সিস্টেক ডিজিটাল মানে বইয়ের জন্য, এই যে এক্সটেনশন সব মিলিয়ে সার্চ করছে। বাট এখানে যদি সিস্টেক ডিজিটাল লিখে সার্চ দাও গুগলে, সরাসরি চলে আসবে, এত কিছু লেখা লাগে না, জাস্ট ডোমেইনটা।
ডোমেন বলতে এই যে ডটের আগে পরে যেমন বলছিলাম না, এই যে sysTech.com, তুমি sysTech ডিজিটাল লিখলেই চলে আসবে। এখন আপডেট হয়েছে। এটা হচ্ছে অ্যাড্রেস বার, ফরওয়ার্ড বাটন, মানে ব্যাক আর ফরওয়ার্ড এই জিনিসটা একটু চিনাই। এই যে এইদিকে খেয়াল করো, আমার মাউসের দিকটা তো, এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে ফরওয়ার্ড, পরেরটা পরে তারপরে যাবে না। ব্যাকে গেলে এই যে আমার অ্যাড্রেস বার আবার নিয়ে যাবে, এই যে অ্যাড্রেস বারে নিয়ে যাবে। এই তো, এটা দেখার কিছু নাই, এগুলো পরীক্ষাতেও আসবে না। হোম বাটন, হোম বাটন এই যে আছে, দাঁড়াও দেখাই, সবই দেখাচ্ছি। এই যে হোম বাটন আছে, হোম বাটন দিলে মানে এখানেই আনবে আর কি। ধরো কিছু একটা সার্চ করলাম, হোম বাটনে ক্লিক করলাম, এই যে আবার এখানে আনবে। হ্যাঁ, আর কি আছে, ফেভারিট, মানে এটা বুকমার্ক করে রাখা লাগে, মানে তোমার কিছু পছন্দের কিছু বুকমার্ক করে রাখতে পারবে। ফেভারিট কই গেল, আমি মনে অপশন এই যে আছে বুকমার্ক, দেখো খেয়াল করো মাউসের দিকে। এই তো পাগল ছাগল মানুষ, আবার সরাইও দিই, এগুলো আবার সরানো যায় তো আর কি, রিফ্রেশ করা যায়, স্টপ বাটন আছে, ব্যাক বাটন আছে। এই তো, তো আজকের আলোচনা এইটুকুই। আমি কাঠামোটা অত ভালো করে বোঝাতে পারলাম না, এখানে অত ভালো করে বোঝানো নাই, তোমরা বই দেখে পড়ে নিবে। আর আমি যদি এখন এই আমার বই দেখে রিডিং পড়তে যাই তাহলে আমার অবস্থা খারাপ হবে। আমার এক হাতে মাইক্রোফোন, আরেক হাতে মাউস, আবার আরেক হাতে বই নিয়ে, আমার তো তিনটা হাত নাই। তো আমি একটু সামারাইজ করি। ফার্স্টে আমরা ওয়েব ডিজাইন ধারণা নিছি, ওয়েবসাইটের সংজ্ঞাটা একটু মনে রাখবো। তারপর এখানে সংজ্ঞাগুলো মনে রাখবা, আর বহু নির্বাচনী আসার মতো প্রশ্ন আসতেই পারে, এগুলো একটু রিডিং করে নিবা। এই কাঠামোটা ইম্পর্টেন্ট। তারপর এই দুইটা ইম্পর্টেন্ট অনেক। কাঠামোটা তো আসবেই, আর এগুলো থেকে হচ্ছে কি বলে পড়ে নিবা, টিক চিহ্ন আসতে পারে। এই যে প্রকারভেদ থেকে এখান থেকে আসতে পারে, এটা পড়বা ভালো করে অবশ্যই। স্ট্যাটিক আর ডাইনামিকের পার্থক্যটা, মানে প্রতিটা লাইন পড়বা, একটা অক্ষরও বলবা না। ওয়েব ব্রাউজার এটার কি বলবো, এটা তুমি লাস্টের দিকে দেখাইলামই। তো আজকের আলোচনা এইটুকুই। এই যে ওবিএস দিয়ে আমরা রেকর্ড করি, ফার্স্টে যখন রেকর্ড করতেছিলাম এই যে অনেকখানি রেকর্ড করে ফেলছি, পরে চেক করে দেখি যে না, আমার মাইক্রোফোনই কানেক্ট করি নাই, স্কিল ইস্যু। তো ভালো থাকো, আজকে এইটুকুই ফার্স্ট ক্লাস, অত কিছু বোঝাতেও পারলাম না, জাস্ট ধারণা দিছি আর টেস্ট করলাম আমি পড়াইতে পারি কি না অনলাইনে। অফলাইনেও পড়াইতেও তেমন একটা পারি না, আমরা পর্দার আড়ালে কাজ করা মানুষ। তো ভালো থেকো।